বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ তটিনীকে বলে, তটিনী অনেক দিন তো এখানে থাকলে, চলো না এবার বাড়িতে ফিরে চলো। তোমাদের ছাড়া ওই 600 স্কোয়ার ফিট ঘরে আমি থাকতে পারি না, ওইটা আমার কাছে নরক মনে হয়। চলো না তটিনী, ফিরে চলো, বিয়ের দিনে আবার না হয় এসো। তটিনী তখন শিবপ্রসাদকে বলে, কেন বুঝতে পারছো না, আমার বোনের বিয়ে, প্লিজ আর কটা দিন, এই কটা দিন অন্তত এখানে থাকি। শিবপ্রসাদ গাঙ্গুলি মনে মনে ভাবতে থাকে, তটিনী তুমি তোমার বোনের বিয়ে উপলক্ষে এখানে থাকছো না, তোমার উদ্দেশ্য বোনের বিয়ে নয়, বরং তোমার লক্ষ্য অন্য কিছু, তোমার লক্ষ্য ওই বিজিত লাহিড়ী। তখনই তটিনীর ফোনে কল বেজে ওঠে। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, কে কল করেছে? তটিনী বলে, ওই তো দর্জি কল করেছে। কি বলতো? আয়ুষের বিয়ে তো, তাই আমি আমার জন্য কয়েকটা ব্লাউজ বানাতে দিয়েছি, সেজন্যই কল করেছে। দাঁড়াও, আমি লাট্টু পিকোকে ডেকে আনছি। লাট্টু পিকো যদি এসে দেখে তুমি ওদের সাথে দেখা না করেই চলে গেছো, ওরা ভীষণ কষ্ট পাবে। আমি এক্ষুনি ডেকে আনছি লাট্টু পিকো। এই বলে তটিনী লাট্টু পিকোকে ডাকতে ডাকতে ঘর থেকে বেরিয়ে যায়। শিবপ্রসাদ মনে মনে ভাবতে থাকে, আমি জানি তটিনী তুমি লাট্টু পিকোকে ডাকতে যাচ্ছ না, বরং তোমার কাছে এই ফোনটা ভীষণ ইম্পর্টেন্ট। কে কল করেছে তটিনী? তুমি কেন আমাকে প্রতিনিয়ত মিথ্যে কথা বলছো? কেন আমায় তুমি আবারও মিথ্যে কথা বললে তটিনী? কেন? কে তুমি? তুমি কোন র্যাকেটের সাথে যুক্ত? এদিকে দেখানো হয় কবির, বাবিন আর ভানু আসে নন্দিনীর কাছে। কোর্ট চত্বরে নন্দিনী কবিরকে দেখে বলে, এই কি তুমি এখানে কি করতে এসেছো? কবির বলে, কারণ এখানে যে আপনি আছেন, উচ্চ আদালতে আমার কেস উঠেছে, খুব তাড়াতাড়ি আমার কেসের ডেট, তাই আমি আপনাকে বলছি আপনি কোর্টে যাবেন না, আপনি অ্যাপিয়ার করবেন না। নন্দিনী বলে, অবশ্যই করব, আমি তোমার মতো ছেলেকে ভয় পাই না। তখনই কবির আরাধ্যাকে কল করে। কবির আরাধ্যাকে বলে, তোমার দিদির লেজ লেরি কুত্তার মতো, কিছুতেই সোজা হচ্ছে না, যতই টানছি কিছুতেই সোজা করতে পারছি না। কবিরের কথা শুনে ভীষণ রেগে যায় নন্দিনী। এরপরেই কবির আরাধ্যাকে তার দিদির সাথে কথা বলতে বলে। নন্দিনী তখন আরাধ্যাকে বলে, আমি যখন আমার শরীরে এই কালো কোট পরি, তারপরেই আর আমি কোনো সম্পর্কের কথা ভাবতে পারি না, কোনো আত্মীয়তার সম্পর্কও রাখি না। এই বলে নন্দিনী আরাধ্যার কল কেটে দেয়। কবির আরও রেগে যায়। তখনই নন্দিনী তটিনীকে কল করে। নন্দিনী তটিনীকে বলে, কোর্ট চত্বরে কবির এসেছে, সাথে দুজন চেলাকে নিয়ে এসেছে, ভানু আর বাবিন। তখনই সেখানে আসে বিজিত লাহিড়ী। বিজিত লাহিড়ী বলে, আরও একজন এখানে এসেছে, আর সে হলো। তখনই তটিনী বলে, দিদি কে এসেছে ওখানে? বিজিত লাহিড়ী? নন্দিনী বলে, হ্যাঁ বিজিত লাহিড়ী এসেছে। তটিনী বলে, ওকে ফোনটা দে। এরপরই নন্দিনী বিজিতকে ফোন দেয়। ফোনের ওপাশ থেকে তটিনী বিজিতকে বলে, কি হলো কোর্ট চত্বরে তুমি? ওদিকে পা বাড়িও না ভাইটি, তোমার ব্যবস্থা তো অন্য জায়গায়, সোজা জেল। তখনই বিজিত লাহিড়ী বলে, এই দিদি ভাই, আপনি জানেন না আমি কে? হ্যাঁ, আপনাকে শ্যুট করব আর এখান থেকে চলে যাব। তটিনী বলে, সেই সুযোগ সময় তুমি কোনোটাই পাবে না, তুমি তো বিয়ের মণ্ডপ অবধিই পৌঁছাতে পারবে না, আর এই বিয়েটাও হবে না। একটা কথা মনে রেখো, তোমার 4-4টে কোম্পানি রেড করা হয়েছে, এত সহজে ছাড় পাবে না তুমি, এইবার তোমার খেলা আমি শেষ করব। এই বলে তটিনী কল কেটে দেয়। তখনই সেখানে আসে জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি তটিনীকে বলে, কি ব্যাপার তটিনী, তুই কার সাথে কথা বলছিলি? কি হলো বল, কাকে থ্রেট করছিলি? তটিনী বলে, তোমার হবু জামাই বিজিত লাহিড়ীকে থ্রেট করছিলাম। জিৎ মুখার্জি বলে, বিজিতকে? কেন? তটিনী বলে, বিজিত, বাবিন, ভানু ওরা গেছে আমার দিদিকে থ্রেট করতে, যাতে আমার ছেলে লাট্টুর কেস নিয়ে দিদি কোর্টে না যায়, সেজন্য। তখনই জিৎ মুখার্জি বলে, বেশ করেছে, বিজিত যা করেছে বেশ করেছে, কবিরের জীবনটা কেন শেষ করে দিচ্ছিস? কেন আমার মেয়ের জীবনটা শেষ করছিস? আরাধ্যা তখন সেখানে এসে বলে, আমার জীবনটা তো শেষ করেই দিয়েছে ড্যাডি, ও আমাকে বাঁচতে দেবে না, আমাকে কবিরকেও কিছুতেই বাঁচতে দেবে না, একটা সামান্য ঘটনায় ও আমাদের শেষ করে দেবে। তটিনী বলে, সামান্য ঘটনা? আমার ছেলেকে ওই কবির, ওই কর্ণ চ্যাটার্জি কিডন্যাপ করেছিল, তুই বলছিস এটা সামান্য ঘটনা? আর যদি তোর সন্তানকে কেউ কিডন্যাপ করতো, যদি লাট্টু তোর সন্তান হতো, তবুও কি তুই একই কথা বলতি? তখনই জিৎ মুখার্জি বলে, চুপ কর, একদম চুপ কর তুই, আমি হাত জোর করে বলছি, এই বিয়েটা পণ্ড করিস না, বিজিতের সাথে আমার মেয়ের বিয়েটা হতে দে। তটিনী বলে, আমি ঠিক কথা দিতে পারছি না, বিয়ে হবে কিনা, বিয়ের মণ্ডপে বর বসবে কিনা,
এ বিষয়ে আমি একেবারেই কথা দিতে পারছি না। তখনই সেখানে এসে আয়ুষী এসে তটিনীকে বলে, বিয়ের মণ্ডপে বর বসবে না মানে? কেন রে, এই কথাটা কেন বললি? কি হলো দিদিভাই, উত্তর দে। তুই কেন কথাটা বললি যে বিয়ের মণ্ডপে বর বসবে না? তটিনী বলে, কিছু না। আয়ুষী তখন তটিনীর হাত শক্ত করে ধরে। আয়ুষী বলে, তুই আমার প্রশ্নের উত্তর দে। তুই কেন এই কথাটা বললি? তুই কেন আমার বিয়েটা ভেঙে দিতে চাইছিস? কী হলো, উত্তর দে। তটিনী বলে, আয়ুষী আমার হাত ছাড়। আয়ুষী তবুও তটিনীর হাত ছাড়ে না। তখনই তটিনী আয়ুষীর হাত ধরে, শক্ত করে ধরে, ঠিক যেমন পরশুরাম এর আগে কর্ণ চ্যাটার্জি কবিরের হাত ধরেছিল আর তারপরেই তাদের হাত অবশ হয়ে গিয়েছিল। সেই একই কায়দায় তটিনী আজ আয়ুষীর হাত ধরেছে। আয়ুষী ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিছু সময় পরে তটিনী আয়ুষীর হাতে ছেড়ে দেয়। আয়ুষী বলে, দিদিভাই তুই এটা কীভাবে আমার হাত ধরেছিলি? আমার হাতে ভীষণ পেন হচ্ছে। তটিনী বলে, লাগলো তো ঝটকা, এমন আরও অনেক ঝটকা বাকি। আয়ুষী বলে, তার আগে এইটা বল, তুই কেন এই বিয়েটা হতে দিতে চাস না? তটিনী বলে, সেটা তুই তোর ড্যাডিকেই জিজ্ঞেস কর। আর হ্যাঁ, আমি শুধু একটা কথাই বলবো, ভালো বর নির্বাচন হয়নি, ওই বিজিত লাহিড়ী একজন। এই বলে তটিনী থেমে যায়। আয়ুষী বলে, কি হলো বল। তটিনী বলে, সেটা তুই পরেই বুঝতে পারবি। এই বলে তটিনী ওখান থেকে যেতে চায়। তখনই তটিনীর ফোনে কল আসে। তটিনীর বস তটিনীকে কল করেছে। তটিনীর কাছে সব ডকুমেন্টস পেপার চাই। তটিনী বলে, ওকে স্যার। আর তটিনীর মুখে স্যার শুনে জিৎ মুখার্জি, আরাধ্যা, আয়ুষী সবাই অবাক হয়ে যায়। আরাধ্যা বলে, দিদিভাই তুই কাকে স্যার বললি? তটিনী বলে, কাউকে না। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। এরপরেই আমরা দেখতে পাই বলরাম দেব, যে কিনা এখন অটোর ড্রাইভার সেজেছে। পরশুরাম বলরামের গাড়িতে চেপে একটি ক্যাফেতে এসেছে নিশার সাথে দেখা করতে। পরশুরাম তখন বলরামকে বলে, গাড়িটা একটি সাইডে রাখ, মনে রাখিস আমাদের সকলে চারদিক থেকে ফলো করছে। বলরাম বলে, তুইও সাবধানে যাস, যতই হোক সুন্দরী রমণী বলে কথা। পরশুরাম বলে, যতই সুন্দরী রমণী হোক না কেন, আমাকে ঘায়েল করা অতটা সহজ হবে না, আমি তো পাকা রুই। বলরাম বলে, আমিও পাকা রুই। এরপরে পরশুরাম সেই ক্যাফেতে আসে। ক্যাফের ভেতরে আগে থেকেই সৌরভ আর মায়া বসে আছে কাপল সেজে। তখনই বাইরে থেকে বলরাম সৌরভকে কল করে। বলরাম সৌরভকে বলে, পরশুরাম এখন ক্যাফেতে ঢুকছে। সৌরভ বলে, কিচ্ছু করতে পারবে না, বরং ওর নিজের জীবনটাই শেষ হয়ে যাবে। এই র্যাকেট সম্পর্কে ওর ধারণা নেই, ও বাঁচতে পারবে না, এই র্যাকেট ওকে বাঁচতে দেবে না। বলরাম বলে, তবে তো তোরই ভালো, তোর তো পথের কাঁটা সরে যাবে। সৌরভ বলে, চুপ কর, সবসময় পিঞ্চ করে কথা বলবি না। বলরাম বলে, পিঞ্চ করিনি তো, একদম সত্যি কথা বলেছি। সৌরভ বলে, হ্যাঁ, একদিন এই কেসের দায়িত্ব আমিই পাবো, আমিই সামলাবো এই মিশন। এরপরে মায়া সৌরভকে ইশারা করে। তখনই সেখানে আসে পরশুরাম। নিশা পরশুরামকে হাই বলে, আর পরশুরাম সহজ সরল বোকাশোকা শিবপ্রসাদ গাঙ্গুলি সেজে নিশার সামনে বসে। পরশুরাম নিশাকে বলে, আপনার হাজব্যান্ড তিনি কোথায়? নিশা বলে, ও তো বাড়িতে আছে, ও খেলা দেখছে, ও টিভিতে সবসময় খেলার চ্যানেল দেখে। আপনার ওয়াইফ সে কোথায়? পরশুরাম বলে, সে তো তার বাপের বাড়িতে। নিশা বলে, আপনি এখানে এসেছেন, আপনার বউ জানে না তাই না? পরশুরাম বলে, হ্যাঁ, ও জানে না। কথাটা শুনেই নিশা খুব অন্যরকম দৃষ্টিতে শিবপ্রসাদ গাঙ্গুলির দিকে তাকায়। পরশুরাম তখন মনে মনে ভাবে, সুন্দরী রমণী, তুমি আমাকে ঘায়েল করতে চাইছো, কিন্তু আমাকে ঘায়েল করা এতটা সহজ হবে না। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।